সো আমাদের ইন্ডিয়ান ফুটবল বছরের কিন্তু আজকে শেষ দিন। দুটো ম্যাচ রয়েছে বিকেল 5:30 থেকে, জামশেদপুর ভার্সেস ওড়িশা এফসি। এই দুটো টিমের জেতা হারা ড্র করার ফলে কিন্তু টেবিলে তাদের পজিশন আপ ডাউন বা সেই জায়গাতে থেকে যাওয়ার চান্স থাকবে। দেখা যাক, ম্যাচটা অবশ্যই ইন্টারেস্টিং হবে। এবং লাস্ট ম্যাচ যেটা রয়েছে এই বছরের আইএসএল বা আমাদের অল ওভার ইন্ডিয়ান ফুটবলের, সেটা কিন্তু এফসি গোয়া ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবং সেই ম্যাচটাও ভালো হবে, কারণ একদিকে এফসি গোয়া তাদের যা ছন্দ, নর্থ ইস্টও একটু তাদের ছন্দ হারিয়েছে, বাট টিমে কোয়ালিটির অভাব নেই। এবং এফসি গোয়া জিততে পারলেই কিন্তু টপ পজিশনে থেকে বছর শেষ করবে। তো দুটো খেলাই কিন্তু ইন্টারেস্টিং হবে। এবং তারপর আগামীকাল যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল টিমের ফাইনাল সিলেকশন। 26 জনের স্কোয়াড, যেটা আমাদের এএফসি এশিয়ান কাপে গিয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। এবং সেখানে কী কী আপডেট উঠে আসছে, কোন কোন প্লেয়ার অ্যাভেলেবেল আনঅ্যাভেলেবেল, অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। এবং যেটা মেন ব্যাপার, যে আর 3 দিন পর থেকেই কিন্তু ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাবে 1 মাসের জন্য। গোটা জানুয়ারি মাসটা ওপেন থাকবে প্রথম দিন থেকে শেষ দিন অবধি। এবং সেখানে কী কী রুমার এখন উঠে আসছে, কী কী পসিবিলিটিস উঠে আসছে, সব কিছু নিয়েই কথা বলবো। শুরু করো ভিডিওটা। প্রথম যেটা বিষয় সেটা অবশ্যই ন্যাশনাল টিম। এই মুহূর্তে দাঁড়িয়ে না কোচের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে 26 জন ফিট প্লেয়ারকে এএফসি এশিয়ান কাপে নিয়ে যাওয়া। প্রচুর প্লেয়ার ইন্ডিয়ান ন্যাশনাল টিম যারা এই বছর আমাদেরকে প্রচুর সাকসেস দিয়েছে, তারা কিন্তু আনঅ্যাভেলেবেল। যেখানে অবশ্যই ডিফেন্সে আনোয়ার আলীর মতো প্লেয়ার রয়েছে, মাঝমাঠে জিকসনের মতো প্লেয়ার রয়েছে, উইংয়ে আশিকের মতো প্লেয়ার রয়েছে। এবং তার পাশাপাশি যদি খুব মাইনার ইঞ্জুরির কথা বলি, তাহলে সেখানে মোস্ট ভাইটাল প্লেয়ার সাহাল আব্দুল সামাদ, তাকে নিয়েও কিন্তু চিন্তা অবশ্যই কোচের রয়েছে। কিন্তু তিনি যেটা জানিয়েছেন যে মোহনবাগানের থেকে যে রিপোর্ট তিনি পেয়েছেন, মেডিকেল রিপোর্ট, সেই রিপোর্ট মোতাবেক দেখা যাচ্ছে যে সাহাল কিন্তু অলমোস্ট ফিট হয়ে গেছে। সাহালের যেটুকু অ্যাঙ্কেলে প্রবলেম রয়েছে সেটা শুধুমাত্র বল রিসিভিংয়ের সময়, পাসিংয়ের সময় বা তার রানিংয়ের সময় যে প্রবলেম, সেটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ সাহাল ফাইনাল স্কোয়াডে থাকবে। এবং সম্ভবত ওপেনিং যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাতে হয়তো সাহালকে আমরা পাবো না, বাট তার পরের ম্যাচ থেকে সাহাল অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং এই গ্রুপটা কিন্তু টাফ গ্রুপ রয়েছে, যেখানে অস্ট্রেলিয়া রয়েছে, উজবেকিস্তান রয়েছে, সিরিয়ার মতো টিম রয়েছে। এই গ্রুপটা টাফ গ্রুপ। এবং সেখানে যদি কোর টিমের প্লেয়ারদের কোচ মিস করে, তাহলে রেজাল্ট যে খুব একটা ভালো দিকে বইবে না, এটা আমরা সবাই জানি। বাট স্টিল এই প্লেয়ারদের উপর আমাদের বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে যে তারা ভালো কিছু করার মতো রাস্তাতে এগোবে। নেক্সট বা লাস্ট থিং হচ্ছে ট্রান্সফার রিউমারের দিকে ঢোকা যায়। লটস অফ ব্যাপার রয়েছে, অনেক কিছু বিষয় সামনের দিকে উঠে আসছে। এর মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে এডু গার্সিয়া। এডু গার্সিয়াকে নাকি আবারও ফিরিয়ে আনা হতে পারে ইন্ডিয়াতে, এবং সেটাও ম্যানুয়েল মার্কোস রোকার হাত ধরে। কারণ এডু গার্সিয়ার আপাতত চাইনিজ লিগ 2-এ যে পারফরমেন্স, সেটা অবশ্যই খুব ভালো। 24টা ম্যাচে 10টার মতো গোল আছে, 6টার মতো অ্যাসিস্ট রয়েছে সম্ভবত। তো ভালো ফর্মে রয়েছে, এরকম না যে এডু গার্সিয়া খুব খারাপ ফর্মে রয়েছে। বাট যদি তার ইন্ডিয়ান স্পেলগুলো দেখা হয়, বেঙ্গালুরুর পর এটিকে এই টাইমটা অবধি ঠিক ছিল, বাট তারপর আইদার এটিকে মোহনবাগান অর হায়দ্রাবাদ এফসি, সেই ফর্মে কিন্তু আমরা এডু গার্সিয়াকে আর দেখিনি। এবং কোথাও তার সাথে যে ম্যানুয়েল মার্কোস রোকার লাস্ট টার্মটা ছিল হায়দ্রাবাদে, সেটাও কিন্তু খুব একটা ভালো ছিল না। তারপর চায়নাতে চলে যায় এবং সেখানে গিয়ে মোটামুটি এখন ভালো খেলছে। তো আপাতত মার্কেটের রিউমার রয়েছে যে আবারও নাকি এডু গার্সিয়া ফিরতে পারে। কারণ ম্যানুয়েল মার্কোস রোকা তিনি যেটা জানিয়েছেন প্রেসকে, যে আমি এমন একজন ফুটবলারকে নিয়ে আসতে চাই যার সাথে আমি এর আগে কাজ করেছি, যার সাথে আমার অলরেডি বন্ডিং রয়েছে, কম্বিনেশনটা সেট রয়েছে, যে আমার স্টাইলটাকে জানে, আমি যার খেলাটাকে বার করে আনতে পারবো খুব কুইকলি। আমি সেরকম একজন প্লেয়ারকে নিয়ে আসতে চাই। নতুন একটা প্লেয়ারকে নিয়ে এলাম খুব হাই প্রোফাইল, বাট তাকে আমার সিস্টেমে মানিয়ে নিতে বা সে কীরকম খেলে সেটা আমার বুঝতেই সময় লেগে গেল। তখন কিন্তু প্রবলেম হবে। কারণ ভিক্টর যেটা ডেলিভারি করছিল, সেই সেম ডেলিভারি কিন্তু আমি এমন একজন প্লেয়ারের থেকে চাই যাকে আমি খুব ভালো করে চিনি। তো এখান থেকে পুরো জল্পনাটা শুরু হয় যে তাহলে কি এডু গার্সিয়া ওই পজিশনে অ্যাভেলেবেল, ম্যানুয়েল মার্কোস রোকার টিমের আপাতত কোনো প্লেয়ার যদি খুব ভালো ফর্মে থাকে বিদেশে হলেও, সেটা এডু গার্সিয়া। নাও সেকেন্ড রিউমারটা কিন্তু মোহনবাগানের সাথে রয়েছে। আইএসএল ট্রান্সফার মার্কেট বলে একটা সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে ইনস্টাগ্রামে, তারা একটা আপডেট দেয়, তারা একটা ব্রেক করে ব্যাপার, যে রবসন রবিনহো, যাকে নেওয়ার জন্য সিজনের শুরুতে সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ট্রাই করেছিল বসুন্ধরা কিংস থেকে নেওয়ার জন্য, বাট তাকে পায়নি। তাকে নাকি আবারও মোহনবাগান এই রিমেনিং যে সিজনটা রয়েছে জানুয়ারি থেকে, যেটা মোটামুটি এপ্রিল মে অবধি চলবে, সেই সময়টাতে তারা কোথাও লোনে তাকে নিয়ে আসতে পারে। এইবারে আর পার্মানেন্ট ট্রান্সফার না, তাকে লোনে নিয়ে আসতে পারে। এটা দেখো সিরিয়াসলি, মানে কোনো আপডেট আমি জানি না সত্যি এটা আছে কিনা, বা কোনো আদৌ লিঙ্ক আপ আছে কিনা। কারণ একটা জায়গা থেকে অলরেডি ফেলিওর, এবং বসুন্ধরা তার মানে স্যালারি বাড়িয়ে তাকে রেখে দেওয়ার একটা সব কিছু ব্যবস্থা করে রেখেছে। তো সেই জায়গা থেকে আবারও যে সিগনেচারটা ফেল্ড হয়েছিল, সেখানে আবারও হাত বাড়ানো, তাকে লোনে নিয়ে আসা, আই ডোন্ট নো এটা কতটা কি কারেক্ট রয়েছে। বাট দ্য সেকেন্ড থিং ইজ কি সত্যিই রবসন রবিনহো যে পজিশনে অপারেট করে সেখানে মোহনবাগানের প্লেয়ার লাগবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়ারি। কারণ
অলরেডি হুগো বুমো রয়েছে, অলরেডি দিমিত্রি পেত্রাতোস রয়েছে, তো সেখানে রবসন রবিনও খেলবেটা কার জায়গায়? রাদার কি এমন একটা প্লেয়ার মোহনবাগানে লাগবে যে পুরো সেন্ট্রাল মিডফিল্ডে অপারেট করে, যে বক্স টু বক্স মিডফিল্ডে খেলে, যে কোথাও ডিফেন্সে নেমে এসে সুইপারের রোল প্লে করে ডিফেন্সটাকে হেল্প করবে, যে কোথাও মাঝে মাঝে অ্যাটাকে উঠে যাবে, এরকম একজন প্লেয়ার লাগবে যে স্ক্রিন করবে, যে লিঙ্ক আপটা করবে, যে কোথাও পুরো পুরো সিস্টেমটাকে তৈরি করবে মাঝ মাঠে থেকে, এরকম একজন প্লেয়ার লাগবে, যেটা জনি কাউকে করতো, যেটা কার্ল ম্যাথিউ করতো, যেটা আমির জাহু ওড়িশাতে করছে। এই ধরনের প্লেয়ারকে লাগবে, রাদার কি রবসন রবিনহোর মতো প্লেয়ার অলরেডি রয়েছে। এবং আমার মনে হয় না যে মোহনবাগান সত্যি এই বিষয়টাতে এখন অ্যাক্টিভ, মানে এটাকে ওয়াইল্ড রুমার হিসেবে ধরতে পারো, বাট অনেক সময় হয় কি যে হয়তো মিলে গেল, হয়তো তাকে টার্গেট করছিল, হয়তো তার জন্য অন্য কিছু ভাবছে। বাট হোয়াট আই থিঙ্ক, বা হয়তো অনেকেই এটা মনে করবে যে রবসন রবিনহো যে পজিশনের প্লেয়ার, আমি এখানে কোয়ালিটি নিয়ে কথা বলবো না, যে পজিশনের প্লেয়ার, সেই পজিশনে কিন্তু মোহনবাগানে অলরেডি পারফরমেন্স করা প্লেয়ার রয়েছে। সো সিরিয়াসলি বলছি, তাকে নিয়ে আসা সেম ওই পজিশনেই, সেটা কতটা ঠিকঠাক হবে আই ডোন্ট নো। সেকেন্ড থিং যেটা মোহনবাগানের ক্ষেত্রে রয়েছে, যেটা খুব ডেসপারেটলি এগোচ্ছে, যেটা হয়তো জানুয়ারি মাসের প্রথমের দিকে হয়তো ক্লিক করে গেলে করে যেতে পারে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি থেকে সানা সিংকে নিয়ে আসা। সানার ব্যাপারটা অনেক দিন থেকে জল্পনা স্তরে রয়েছে, অনেক দিন থেকে কথা বলেছি, অনেক দিন ধরে এটাকে আলোচনা স্তরে সবাই রেখেছি যে হ্যাঁ সানাকে কেন দরকার, তার একটা ফিক্সড রিজন রয়েছে। সেই রিজনটা হচ্ছে আনোয়ার আলী কবে অ্যাভেলেবেল হবে, অ্যাভেলেবেল হয় কবে পারফরমেন্স করবে, অনেক দিনের ব্যাপার। তো সেই জায়গাতে একজনকে নিয়ে এসো এবং তাকে মোটামুটি তৈরি করো। তো এই জায়গাতে মোহনবাগান কিন্তু শোনা যাচ্ছে যে এগোচ্ছে, এবং সেখানে তারা যে ট্রান্সফার ফি যাই লাগুক না কেন সেটা তারা পে করে সানা সিংকে পার্মানেন্ট ডিলে নিয়ে আসার পথে রয়েছে, যেহেতু সানার সাথে 2025 অবধি কিন্তু হায়দ্রাবাদের চুক্তি রয়েছে। হায়দ্রাবাদকে নিয়ে কালকে একটা ভিডিও ছিল, যারা দেখোনি তাদের জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে দেখতে পারে যে কোন কোন প্লেয়ারের ডিমান্ড রয়েছে, কোন কোন প্লেয়ার কোন কোন ক্লাবে মুভ করতে পারে বা করলে ভালো হবে, সেই নিয়ে কিন্তু কথা বলেছি। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ রিলেটেড উইথ ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা ব্যাপার যে বার্গসন, এই প্লেয়ারটাকে না সিরিয়াসলি ইস্টবেঙ্গল ফ্যানরা আপাতত ভুলতে পারছে না, না ভুলতে পারাটাই খুব স্বাভাবিক। যেভাবে সে গোল মেশিন হয়ে উঠেছিল জোহর দারুল তাজিমের হয়ে লাস্ট সিজনে বা তার আগের সিজনেও, ট্রিমেন্ডাস দুটো সিজন কাটিয়েছে, এবং ট্রিমেন্ডাস তার গোল স্কোরিং এবিলিটি, তার রেট হাইফাই লেভেলে রয়েছে, এবং 95টার মতো ম্যাচে 100-র উপরে গোল হয়ে গেছে। এবং এই প্লেয়ারটার সাথে কিন্তু 2024 31শে ডিসেম্বর অবধি জোহর দারুল তাজিমের চুক্তি রয়েছে, এবং তাকে অলরেডি নতুন সিজনের জন্য রেজিস্টার করিয়ে ফেলেছে। এবার এখানে একটা ব্যাপার ছোট্ট করে বলতে চাই যে মালয়েশিয়ান সুপার লিগটা 2007-08 পর থেকে কিন্তু সিঙ্গেল ইয়ারে কনভার্ট হয়ে গেছিলো। মানে আমাদের এখানে যেমন 2 বছর ধরে চলে, এই বছরের হাফে শুরু হয়, পরের বছরের হাফে মোটামুটি শেষ হয়, যেটা ইউরোপিয়ান স্টাইলে হয়, যেটা এশিয়ার বহু জায়গাতে হয়, সেটা কিন্তু মালয়েশিয়া চেঞ্জ করেছিল। মালয়েশিয়া শুরু হতো ফেব্রুয়ারির দিকে, শেষ হয়ে যেত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যখন যা খুশি, মানে এরকম না যে কোনো ফিক্সড ব্যাপার ছিল। বাট 2024-25 থেকে কিন্তু ওরা লিগের স্ট্রাকচারটাকে চেঞ্জ করছে। ওদের লিগ শুরু হচ্ছে মে মাসে, এবং পরের বছর এপ্রিল, মানে 2025-এর এপ্রিলে গিয়ে লিগটা কিন্তু র্যাপ আপ হবে। তো এই যে টাইমটা, এই যে জানুয়ারি থেকে মে মাসটা, এই টাইমটাতে কিন্তু বার্গসন অটোমেটিক্যালি ফ্রি প্লেয়ার হিসেবে থাকবে, তাকে লিগে কিন্তু মালয়েশিয়াতে জোহর দারুল তাজিমের হয়ে নামতে হবে না। এবং তারা এটা করেছে এই কারণেই মালয়েশিয়াতে, যে এএফসির যে নতুন স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারে তারা নিজেদেরকে খাপ খাওয়ানোর জন্য করেছে, এবং তাদের চ্যাম্পিয়ন টিম যাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে, মানে এখন যেটা চ্যাম্পিয়ন্স লিগ, মানে টপ টিয়ারে, আমাদের মতো সেকেন্ড টিয়ারে না। তো সেই কারণে কিন্তু তারা কোথাও নিজেদের স্ট্রাকচারটা চেঞ্জ করেছে। এবং এই যে গ্যাপটা, এই যে জানুয়ারি থেকে মে মাসটা, এই সময়টাতে অনেক ফ্যান তারা মনে করছে, বা অনেক জায়গা থেকে অ্যানালিস্টরাও মনে করছে, যে যদি বার্গসনকে ইস্ট বেঙ্গল তারা কনভিন্স করতে পারে, বা জোহর দারুল তাজিমকে তারা যদি কনভিন্স করতে পারে যে এই টাইমটাতে তারা তাকে লোনে নিয়ে আসবে, ইটস নট অ্যাট দ্য পয়েন্ট অফ রিউমার, এটা অনেকের ওপিনিয়ন, যে যদি তাকে লোনে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু দুদিকে ব্যাপারটা ব্যালেন্স থাকলো। একদিকে এই যে ফাঁকা সময়টা প্লেয়ার বসে থাকছে, সে খেলতে পেলো, আবার অনেকটা এরকম হয় যে যেহেতু অলরেডি প্লেয়ারটা ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর অবধি খেলেছে, তো সে কোথাও আদৌ এখনই খেলতে আসতে চাইবে কি না, নাকি সে একটা টাইমে 3-4 মাসের রেস্ট চাইবে, সেটাও টকিং পয়েন্ট হবে। কারণ জোহর দারুল তাজিম কিন্তু পর্তুগালে ট্যুরে যাবে, এবং সেটাও শোনা যাচ্ছে মার্চ এপ্রিল এরকম সময়টাতে। তো এটাও একটা বড় ব্যাপার, যে অনেকে মনে করলে বা ওপিনিয়ন দিলেই হবে না যে এই প্লেয়ারটাকে সত্যি লোনে ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে। বাট হ্যাঁ, কোথাও ফ্যানেদের কিন্তু চাহিদা রয়েছে, বা যারা মনে করছে যে ইস্টবেঙ্গলে এই প্লেয়ারটা এলে যে এটা মেন সমস্যা রয়েছে, যে গোল সমস্যা, চান্স তো ক্রিয়েট হচ্ছে,
বক্সের মধ্যে বল তো যাচ্ছে, বাট যখন ভাইটাল মোমেন্টে গোলটা দরকার, অপোনেন্ট টিম যখন ডিফেন্সিভ এবিলিটিতে খুব একটা পেরে উঠছে না, ইস্টবেঙ্গল ডিফেন্স করে ম্যাচটাকে বাঁচানোর চেষ্টা করছে, তখন একটা গোল কিন্তু পুরো ম্যাচের রংটা বদলে দিতে পারে। তো এই জায়গাতে কোথাও বার্গসনকে সত্যিই কি লোনে নিয়ে আসা সম্ভব, সেটা নিয়ে অনেকের আলোচনা শুরু হয়েছে। বাট আমার মনে হয় না যে এই জায়গাটা খুব একটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কাজ দেবে বলে, বা ইস্টবেঙ্গল খুব একটা এই জায়গাতে ফোকাস করছে বলে। যদি তারা চেঞ্জ করে তাহলে একটা পজিশনই চেঞ্জ হবে, সেটা হচ্ছে হাভিয়ার সিভেরো তোরো, এবং তার পরিবর্তে সম্ভবত একজন স্প্যানিশ প্লেয়ারই আসার সম্ভাবনা আপাতত রয়েছে। বাট বাই ফ্যান তারা তো অবশ্যই চাইবে যে বার্গসনের মতো এই ধরনের গোল মেশিন ইস্টবেঙ্গলে আসুক এবং এসে কোথাও গোল করে টিমের যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা থেকে আগে মুক্তি দিক। বাট দেখা যাক কী হয়। তোমাদের কি ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং দিস থিং, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু পুরোপুরিভাবে ওপিনিয়ন বেসড একটা ব্যাপার। লাস্ট যেটা বললাম, কোনো রিউমার না যে সত্যি ইস্টবেঙ্গল তাকে লোনে নিতে চাইছে বা কিছু ব্যাপার। আমি শুধু ওখানে সিনারিও বা জোহর দারুল তাজিমের সিনারিও এবং ইস্টবেঙ্গলের যে সিনারিও সেটার সাথে জাস্ট একটা ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করলাম, যেটা মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে ফ্যানরা তুলে ধরছে। বাস এইটুকু। এটাকে রিউমার বলে এখানে বংপি এনপিসি এই বলে দিয়েছে, মানে প্লিজ মানে এটাকে কেউ কনভার্ট করে দিও না। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।